আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহের মতো আজকে আবারও চলে এসেছি আমরা আপনাদের মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে সংবাদ বিশ্লেষণে স্বাগতম। আমরা প্রতি সপ্তাহে যে ঘটনাগুলো ঘটে যায়, যে সংবাদগুলো প্রচারিত হয়, সেই সংবাদগুলো আসলে বিশ্লেষণ করি এবং সাংবাদিকের চোখে আমরা দেখতে চাই যে সাংবাদিক কি দেখেছে, স্পটে গিয়ে কি বুঝেছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা বুঝতে চাই, জানতে চাই, প্রশ্ন করতে চাই। আজকে আমার সাথে সাংবাদিক হিসেবে আছেন খান মাহমুদ আল রাফি। উনি জেলা প্রতিনিধি, কালবেলাতে আছেন। ওনার সাথে কথা বলবো। আহ, রাফি ভাই, আপনাকে আমার স্টুডিওতে এবং আমার অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আচ্ছা, রাফি ভাই, আপনি তো সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে চ্যানেল আই কর্পোরেট হেড অফিসে কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। জি, কেমন ছিল ওই অভিজ্ঞতাগুলো? সেটা একটা কর্পোরেট লাইফ ছিল। হুম হুম এখন হুম। যে সাংবাদিকতায় আছি এবং সেই সময়কার লাইফটা সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা আচ্ছা। তো ওটা ছেড়ে আসলে মানে এখানে চলে আসা। এখানে চলে আসা বলতে মূলত ওখানে থাকতে থাকতে একটা দুর্ঘটনার শিকার হই, যার পর অসুস্থতার কারণে চাকরিটা ছেড়ে দিই। আচ্ছা। পরে মেহেরপুরে এসে বসি। হুম হুম। এর মধ্যে কোনো কাজ না পেয়ে নিজে একটা খামার করি, ব্ল্যাক আচ্ছা বেঙ্গল ছাগলের। আচ্ছা এবং মজার বিষয় হলো আমার সাংবাদিকতা আসাটাই এই খামারটাকে কেন্দ্র করে। আচ্ছা আচ্ছা। যেটা ছিল ব্ল্যাক বেঙ্গল মেহেরপুর থেকে হুম, সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, আচ্ছা। যে পিওর ব্ল্যাক বেঙ্গলটা দেখা যায় না। হুম হুম হুম, এবং সরকারি একটা প্রকল্প ছিল, আচ্ছা যে প্রকল্পে খামারিদের একটা সুবিধা দেওয়া হবে, সেটা থেকে উৎসাহিত হয়ে আমি খামারটা করি। আচ্ছা। এবং পরবর্তীতে দেখা যায় যে আমার কাছে এক সময় প্রায় 100 ব্ল্যাক বেঙ্গল ছাগল হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেইভাবে আমি স্বীকৃতি প্রাণী সম্পদ অফিস থেকে পাই নাই। আচ্ছা এবং বিভিন্ন মেলায় দেখা যেত যে অন্য জাতের ছাগলকে ব্ল্যাক বেঙ্গলি পুরস্কার দিচ্ছে। এটা নিয়ে আমি কয়েক দফা মন্ত্রণালয়ে মেল করছি, আচ্ছা আচ্ছা। সেখান থেকে তদন্ত হয়েছে। হুম। পরবর্তীতে দেখা যায় মূলধারার গণমাধ্যম না হলেও লোকাল কিছু ইয়ে দিয়ে প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে তাদের পক্ষে নিউজ করা হতো। আচ্ছা এখান থেকে একটা জেদ হয় যে হুম। সুযোগ পেলে সাংবাদিকতায় আসবো। আচ্ছা এর মধ্যে কালবেলা নতুন ভাবে আসে, হুম আমি যোগাযোগ করি। হুম। তবে সৌভাগ্যক্রমে কোনো অভিজ্ঞতা না থাকলেও সাংবাদিকতায় আমাকে সুযোগটা দেয়। না, আপনার লেখনী নিঃসন্দেহে ভালো। আমি বিগ ফ্যান আপনার। জি, কোনো সন্দেহ ছাড়াই আমি আপনার বিগ ফ্যান। আর আপনার সাহসিকতার মানে প্রশংসা, আলাদাভাবে প্রশংসা না করলেই না। হ্যাঁ, আপনি অনেক ভালো করতেছেন, অনেক পরিপাটি করে হচ্ছে, খুব ভালো হচ্ছে। জি। এখন আপনার ফার্মটা আসলে কি অবস্থায় আছে? ফার্মটা সাংবাদিকতার পর সেইভাবে সময় দিতে পারি না, আস্তে আস্তে কমে গেছে। আচ্ছা কমে এখন আচ্ছা সংখ্যা আছে 17টা। আচ্ছা। ওই ওই গল্প শুনবো আমরা। জি, আপনার আরেকটা নিউজ ছিল আপনাকে নিজেকে নিয়েই, সেটা হচ্ছে যে আহ, আপনি হচ্ছে কালবেলা কি বলে রাজধানী মেহেরপুর হেডকোয়ার্টার রাশিয়া শিরোনামে একটা প্রতিবেদন জি, করেছিলেন, অনুসন্ধানী প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনি পুরস্কৃত হয়েছিলেন এবং আপনাকে সনদ দেওয়া হয়েছিল। জি। আহ, কেমন ছিল সেই অভিজ্ঞতা? সেই অভিজ্ঞতা মূলত আমার আগে মেহেরপুর প্রতিদিন এবং চ্যানেল 24 রাশেদ ভাই কিছু নিউজ করছিল, আচ্ছা। যেটা আমাকে অনেকটা হেল্প করছে। হুম হুম, হুম। এছাড়া এই নিউজটার পিছনে আমি প্রায় 8 মাস ধরে কাজ করছি আচ্ছা। এবং করতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, তথ্য পাই না। এবং জেলা পুলিশের পক্ষ থেকে তো ওই সময় কোনো তথ্যই পাই নাই। হুম। এবং আমি মেহেরপুর প্রতিদিনে প্রকাশিত এবং চ্যানেল 24 যেগুলো প্রকাশিত হয়েছে ওইগুলাকে সূত্র ধরে শুরু করি। আচ্ছা করতে গিয়ে যখন পারি না তখন ছোট ছোট একজন একজন করে নিউজ শুরু করি। আচ্ছা। এর পরবর্তীতে যেটা হচ্ছে, একজনের বিপক্ষে নিউজ করলে সে ফোন দিয়ে বলে যে আমার বিপক্ষে লিখলেন অমুক তমুক, হুম এই হুম এই হুম এই। হুম হুম তো সেই তথ্যগুলো জোগাড় করে যখন হুম। এগুলো যাচাই বাছাই করছি, আরো ইয়ে করছি, সুবিধা আমার ওই জায়গা থেকেই আসছে। আচ্ছা। আরো প্রশ্ন করব, আরো অনেকগুলো জিনিস আপনার সাথে জানার আছে। তো আমি কিছু সংবাদ নিয়ে আসি এবং সংবাদ সম্পর্কে আরো বিস্তারিত আপনার সাথে জানতে চাই। সেটা হচ্ছে যে একটা নিউজ গেছে আপনার হচ্ছে কালবেলাতে, আপনার জি, নিজেরই করা সম্ভবত। এটা হচ্ছে 18ই মে 2025 সালে, মানে গতকালকে জি, গতকালকে গত পরশু ভোর, দিন। হ্যাঁ, আপনি জি, হয়তোবা পরশুদিন সেন্ড করেছেন। আপলোড আগামী, হচ্ছে গতকাল হ্যাঁ হ্যাঁ, গতকাল 5:30টার দিকে। 5:30টার দিকে আপলোড হয়েছে। আচ্ছা, এখানে নিউজটা ছিল হচ্ছে 30 মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড মেহেরপুর। জি, বেশিরভাগ টিন ও মাটির বাড়ি, ঘর বাড়ি সহ দোকান ভেঙে পড়ে। অনেকের টিনের ছাউনি উড়ে যায়। শহরে বিভিন্ন সড়কে গাছ উপড়ে সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে
হয়ে গেছে পুরো শহর ঝড়ের সাথে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টিতে আহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। আহ আপনি তো দেখেছেন কেমন জি। ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি মনে করছেন? ক্ষয়ক্ষতিটা প্রাকৃতিক দুর্যোগে গত কয়েক বছরে মেহেরপুরে এ ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। আচ্ছা। এবং এই যে বড় বড় ঘূর্ণিঝড়গুলো যেগুলো গেছে হুম হুম সে সময় এরকম হুম। ক্ষয়ক্ষতি দেখা যায় নাই। আচ্ছা মানে ঝড়ের প্রথম যে তাণ্ডব তার পরপরই আমি বের হয়েছিলাম ঝড়ের আচ্ছা ভিতরেই। আচ্ছা। মেহেরপুরে অনেক জায়গায় ঘুরছি হুম হুম, এবং দেখছি যে শুধু মৌসুমী ফল আম এবং লিচু হুম এর হুম, যে ক্ষয়ক্ষতি সেটাই কয়েক কোটি টাকা। আচ্ছা আচ্ছা। এবং অনেকের সাথে কথা বলে জানছি তাদের গাছের 4 ভাগের মধ্যে 3 ভাগ ফল নষ্ট হয়ে গেছে এবং আচ্ছা। তারা দুশ্চিন্তায় আছে বাগান, হুম হুম কারণ আম এবং লিচুর বাগান হুম, এটা তো 3 পর্যায়ে সাধারণত বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ। যার গাছ সে একজনকে লিজ দেয়, হুম, সে ফলটা তৈরি করে আরেকজনকে বিক্রি করে। জি, এখন তাদের কথা তাদের সাথে এ করে যেটা বুঝতে পারছি যে তারা যে লগ্নিটা করছে সেটা উঠে আসাই এখন অসম্ভব। আচ্ছা। আর একদম তো শেষ লাস্ট মোমেন্টে হয়তো লাস্ট বা মোমেন্ট আর এক সপ্তাহ মতো এক পরে সপ্তাহ হলে জি। তারা ফসলটা ঘরে তুলতে পারতো। এটা তাদের জন্য সম্ভবত খুবই প্যাথেটিক। আচ্ছা, এখানে আপনি নিউজের ভিতরে বলছিলেন যে বাগানে 3 ভাগ আম ঝরে গেছে, মাটিতে পড়ে গেছে। এতে বাগানে কেনার মানে বাগান কেনার টাকা ঘরে নিয়ে নিয়ে যাওয়া নিয়ে তাদের ভিতরে দুশ্চিন্তা সন্দেহ দেখেছেন এবং আপনার হচ্ছে যে প্রায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জি। আচ্ছা, এরপরে আপনি সম্ভবত ভোরবেলায় নিউজ করেছিলেন। এরপরে ওই একই শিরোনামে বা একই রকম শিরোনামে আপনার মেহেরপুর প্রতিদিনে একটা নিউজ করা হয়। নিউজটা হচ্ছে যে মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামে একটি 2 বিঘার কলা ক্ষেত ঝড়ে ঝড়ে আপনার হচ্ছে মাটির সাথে নুয়ে মাটির গেছে। সাথে আপনি মিশে গেছে সম্ভবত পরবর্তীতে দেখেছেন। দেখেছি। কেমন ক্ষতি হয়েছে সেটা? এটা তো কৃষকের সবটুকুই যা ইনভেস্ট করছে সবই গেছে। জি, এবং আমিও পরবর্তীতে ওখানে গিয়ে দেখেছি আচ্ছা, যেখানে আর একটা না দুইটা কলা গাছ ছিল, আচ্ছা, আর আচ্ছা, একটা কলা গাছও নাই, সব নষ্ট। আচ্ছা। হ্যাঁ, আমি ওই যে জি। শুধু চ্যানেল তাই না, 24 এ এবং হুম, হুম, বিঘার পর বিঘা ধান ক্ষেতের ধান নষ্ট হয়ে গেছে, আচ্ছা, নুয়ে পড়ছে। আচ্ছা, এছাড়া হুম, হুম, বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় দেখলাম পেঁপে গাছ সব ভেঙে নষ্ট। আচ্ছা। পেঁপে গাছ সব মানে চাষীদের বেশ ক্ষতি হয়ে গেল না জি। এই সময়? কি করার, আমাদের প্রাকৃতিক ইয়েতে আসলে কিছু করার থাকে না। প্রাকৃতিক দুর্যোগে কিছু করার থাকে না, হুম তারপরেও যদি সংশ্লিষ্ট দপ্তর আছে, কৃষি সম্পদ হুম অধিদপ্তর, হুম তারা যদি সরকারিভাবে তাদের প্রণোদনার আওতায় আনতে পারে হুম হুম। এবং ওই জমিতে আবার নতুন ফসলের জন্য তাদেরকে সহযোগিতা করে, সেটাই তারা কিছুটা হয়তো ক্ষতি পুষে উঠতে কিছু পারবে। পুষায় পুষায় উঠতে পারে। আচ্ছা, আহ, আপনার টপিকে চলে আসি। হ্যাঁ, জি। পরবর্তী টপিকে সেটা হচ্ছে যে সিআইডির নজরে মেহেরপুরে অনলাইন ক্যাসিনো নিয়ে অনলাইন ক্যাসিনোর 19 জন এজেন্ট। এই সংবাদটা হয়েছিল আপনি 7ই মে 2025 কালবেলাতে আমি পেয়েছিলাম। জি। তো আমি দেখলাম যে ওখানে এজেন্টের নাম সহ দেওয়া হয়েছে এবং জি। আপনার হচ্ছে তাদের তথ্য সহ চাওয়া হয়েছে। চাও। কেমন ছিল? এটা মূলত কয়েকটা নিউজ করার পরে পরবর্তীতে যখন আসে আমাকে মেহেরপুর জেলা পুলিশ থেকে জানাছিল হুম হুম যে আমার নিউজের ভিত্তিতে, হুম হুম, আমি যখন পরবর্তীতে ফলো আপে বক্তব্য নিতে যাই, যে আমার নিউজের ভিত্তিতে তাদেরকে মন্ত্রণালয় থেকে একটা চিঠি দিয়েছিল। তো নিউজের সত্যতা কতটুকু এবং কাদেরকে পাওয়া গেছে তারা প্রাথমিক তদন্তটা পাঠাইছে। আচ্ছা আচ্ছা এবং আমি মনে করি যে তাদের সদিচ্ছা ছিল এবং তদন্ত পাঠানোর কারণেই হয়তো এই সিআইডির এই চিঠিটা, যে তাদের আচ্ছা সম্পর্কে অনুসন্ধান, এবং যতটুকু জানতে পারছি যে এটা জেলা পুলিশ এটা নিয়ে অনুসন্ধান করবে না, এটা ঢাকা সিআইডি করবে। আচ্ছা মেহেরপুর পুলিশের কাছে তাদেরকে তাদের নাম, তাদের আইডেন্টিটি এবং আত্মীয় স্বজনের ঠিকানাটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে এই চিঠির মাধ্যমে। আচ্ছা এবং তার পরবর্তীতে যে পদক্ষেপ এটা সিআইডি নেবে। আচ্ছা আচ্ছা। এটা এটা ভালো হবে বলে আপনি মনে করছেন, তাই না? এটা জি। হ্যাঁ, এটা ভালো হবে। এবং মেহেরপুর জেলা পুলিশ আমি মনে করি যে এখানে একটা ভালো ভূমিকা রাখছে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যখন নিউজ করতেছিলেন, আপনারা সাংবাদিকরা অনেক নিউজ করতেছিলেন, অনেকেই ওই মুহূর্তে গ্রেপ্তার হচ্ছিল কিন্তু কিছুদিন পরেই জামিন পেয়ে যাচ্ছিল, 2-4 দিন পরে। ওখানে মানে আপনাদের নিউজের ভিতরে বা অনেক সাংবাদিকের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। সবাই বলছেন যে ওখানে আইন না থাকার কারণে অনেকগুলো প্রবলেম জি। তৈরি হচ্ছিল। আপনি বোধহয় দেখেছেন যে সরকার পুরাতন যে গ্যাম্বলিং অ্যাক্ট যেটা জি। ছিল ওইটা কিন্তু বাতিল করে নতুন একটা অ্যাক্ট দিচ্ছে, যে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ নামে, অধ্যাদেশ 2025 নামে একটা নতুন আইন আসতেছে। আর সাথে হচ্ছে যে স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার অফিসিয়াল পেজের মাধ্যমে জানিয়েছে যে
আহ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 20 নম্বর ধারা অনলাইন জুয়ার প্রচারণা বা সহায়তার জন্য। তার মানে হচ্ছে যে আমাদের দুইটা আইন আসতেছে, পাশাপাশি জি। দুইটা আইন প্যারালালি। আর সাথে হচ্ছে যে জুয়া নিষিদ্ধ করা হয়েছে জুয়া আমাদের। নিষিদ্ধ। হ্যাঁ, আমাদের আইন উপদেষ্টা অলরেডি বলে দিয়েছে এটা জুয়া নিষিদ্ধ করা হয়েছে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে আহ, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর যেটা ছিল সেখানে বলছে যে 5 বছরের কারাদণ্ড, বা 10 লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ড হইতে পারে। অবদান। তো জি। এটাকে আমি ধরে নিচ্ছি যে যারা জুয়া খেলে বা বেটিং অপরাধের সাথে সম্পৃক্ত তারা। আর হচ্ছে যেটা আমাদের স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে 2025-এর ধারা 20 অনুযায়ী অনলাইন জুয়ার প্রচারণা বা সহায়তার জি। ক্ষেত্রে, তাহলে হচ্ছে যে সহায়তার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এজেন্ট, জুয়ার এজেন্ট যারা যারা আছে তাদের জন্য হচ্ছে 1 কোটি টাকা জরিমানা বা 2 বছরের জেল, বা এমনকি ওই মানে উভয়টাই উভয়টাই হইতে হবে। পারে যে জি। 1 কোটি টাকা তাকে জরিমানাও দিতে হবে, আবার 2 বছরের জেলও খাটতে হইতে পারে। তো এই যে আইন নতুন করা হলো, এইটা আইনটাকে আপনি মানে মনে করছেন কিনা আইনটা নিয়ন্ত্রণ তো করার? এখনো পাশ হয়নি, যতটুকু জানি যে চলতি সপ্তাহে হয়তো পাশ হবে, জি, জি, অথবা আগামী সপ্তাহের প্রথম দিকেই এই জি, আইনটা পাশ জি, হবে। তো এখানে একটা নতুন জিনিস যেটা দেখা যাচ্ছে, আগের জুয়া আইনে কিন্তু অনলাইন জুয়ার কথাটা উল্লেখ ছিল না, জি। কিন্তু বর্তমানে এখানে অনলাইন জুয়া উল্লেখ করছে। হুম, তারপরেও অনেক ঘাটতি থাকলেও তারপরেও হুম, হুম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 যখন বাতিল করে 2023-এর জি, জি, সাইবার সিকিউরিটি আইন করলো, হুম, 30-এর হুম, 2 ধারাটা বিলুপ্ত করার পর থেকে পুলিশ মূলত অনলাইন জুয়ারিদের ধরাতে নিরুৎসাহিত হয়। আচ্ছা, এবং নিউজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি পুলিশের বক্তব্য নিতে গিয়ে জানছি যে এই আসামিগুলো ধরে কোর্টে প্রেরণ করলে উল্টা পুলিশকে ইয়ে করতে হয়, হেনস্থার হেনস্থা মধ্যে হতে পড়তে হয়। হয়। আচ্ছা, আচ্ছা। এই কারণে তারা ইয়ে করছে। তবে হুম, হুম, এখনো আমি মনে করি না যে এই আইনটা পরিপূর্ণ নিয়ন্ত্রণের আচ্ছা, জন্য। তারপরেও পুলিশের হাতে যে কোনো ক্ষমতা ছিল না তাদের আটকানো, হুম, হুম, সেখান থেকে একটু উন্নতির আচ্ছা, দিকে যাবে। এবং মূলত আমি নিউজ করছি মূলত জুয়া যারা খেলে তাদের না, হুম, হুম, যে জুয়া খেলানোর মাধ্যমে বা এজেন্ট হয়ে যারা কোটিপতি হয়েছে হুম, তাদেরকে হুম, নিয়ে, এবং হুম, এরপরে ম্যাক্সিমাম নিউজটাই এগুলা নিয়ে হয়েছে, হুম, কিন্তু তারা তো যেটা অনেক বেশি প্রভাবশালী, যেহেতু প্রভাবশালী তাদের লিকুইড ক্যাশ আছে, মানে জি টাকা আছে এবং প্রতিদিন টাকা তৈরি হচ্ছে। প্রতিদিন তো সেক্ষেত্রে তো ওনারা প্রভাবশালী বা আরো প্রভাবশালী হয়ে যাবে, যতদিন যাবে আরো যতদিন প্রভাবশালী যাবে হবে। তো জি। সেক্ষেত্রে এই এই আইন দিয়ে বা এইভাবে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমার ধারণা যে আইন পাশ হওয়ার পরে পরবর্তীতে যদি আবার কোনো সমস্যা দেখা যায়, হুম, হুম, আইনটা সংশোধন হতে পারে এবং আচ্ছা, সরকার হয়তো সেই পথে আগাবে। আচ্ছা, যেহেতু অনলাইন জুয়াটা এখন হুম, নতুন হুম, হুম, ইনক্লুড হয়েছে জুয়া হুম, আইনে, হয়তো সামনে এই আইনে আরো অনেক সংযোজন বিয়োজন হবে। আচ্ছা, হয়ে মানে মিনিমামটা যে হয়েছে এইটাকেই আপনি এটা ইতিবাচক হিসেবে ইতিবাচক দেখতেছেন হিসেবে যে দেখছি। সরকার ভাবতেছে, বা এবং অনলাইন জুয়াটাকে এটা বিশেষভাবে এবং উল্লেখ জি, করা হয়েছে, অনলাইন এটাকে জুয়াটা ইতিবাচক আইনে বলে। কোনো সময় ছিল না, জি, জি, এবং যেহেতু এখন হুম, ইনক্লুড করা হয়েছে, আমি হুম। আশা করি যে ভবিষ্যতে এটা এটা আরো আরো সরকারের ইয়ে সদিচ্ছায় হবে, মানে জি যখন কিনা ওই যে গ্রেপ্তার করা হবে বা আইনের আওতায় আসবে, আসবে। যখন দেখা যাবে যে না, একে গ্রেপ্তার করার পরেও বা শাস্তি দেওয়ার ফাঁক পরেও ফকরগুলো আবার, যদি আবার বের হ্যাঁ, হয়ে আসে, হয়তো সেটা সেটা ভবিষ্যতে আবার সংশোধন পরিবর্তন করবে। সংশোধিত হবে, সংশোধিত হয়। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের প্রচলিত যে সংস্থাগুলো আছে, জি, সংস্থাগুলো আসলে মানে এগুলো প্রতিরোধ করতে সক্ষমতা আছে? আমার জানার মধ্যে যে সক্ষমতা আছে, হুম, প্রয়োজন খালি সদিচ্ছার। সদিচ্ছার প্রয়োজন। জি। আচ্ছা, এবং এখানে এখানে আমি যেটা মানে অনুভব করি সেটা হচ্ছে যে আম, মানে সবাই তো জড়াই গেছে, সবাই উপর লেভেলে সবাই জড়াই সবাই গেছে জড়িত। কম বেশি। তাহলে হচ্ছে যে ফোন দিলে এটা কি থেমে যাওয়ার চান্সেস আছে কিনা বা আছে কিনা? এটা নিউজের ক্ষেত্রে আমি যেমন দেখছি, আমাকে একজন পুলিশ হুম, সদস্য বলছিল যে আপনারা এটা কিভাবে থামাবেন। হুম, হুম, মানে এটা আমার নিউজের ক্ষেত্রে বলছি না, তার হুম, বক্তব্য, হুম, হুম, তার নামটাও আমি বলছি না। যে আমাকে বলছে, আপনি কি জানেন যে বিকাশ, নগদ, গ্রামীণ ফোন, বাংলা লিগ এখানে উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দেওয়া হয়? অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য। হুম, যখনই আমরা কোনো কিছুতে আগাই, ওখান থেকে ফোন আসে, জি, জি, আমরা থেমে যাই। জি। তো তাহলে আপনি যেটা হ্যাঁ, বলছেন হ্যাঁ, ঘটনা কিন্তু এটাই। আচ্ছা, তবে আমরা আশা করছি, যেহেতু এটা নিয়ে এখন নাড়াচাড়া হচ্ছে, সরকারের হুম, বিভিন্ন পর্যায়ের লোকজন কথা বলছে, সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টার হুম,
বিশেষ সহকারী মনির হায়দার মেহেরপুর এসে উনিও জি। অনলাইন জুয়া নিয়ে কথা বলে গেছে। হুম। যেহেতু সরকারের সব মহলে এখন অনলাইন জুয়া নিয়ে কথা বলা হচ্ছে, আমি আশাবাদী যে এটা এটা ইতিবাচক একটা ইতিবাচক ইয়ে আসবে। ফলাফল আচ্ছা, হবে। ফলাফল আসবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। এবারে কোরবানিতে একটা চমক ছিল, কালামানিক নামে একটা চমক ছিল। মেহেরপুর প্রতিদিনের নিউজ মে 17-তে প্রকাশিত নিউজ। এখানে বলা হচ্ছে যে মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে ফ্রিজিয়ান জাতের গরুর ওজন 21 থেকে 22 মণ। কালামানিক জেলার সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করেছেন শাহরুল ইসলাম, যিনি মালিক বা যিনি জি। পালন করেছেন। 18 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে গরুটার। এখন ওনারা চাচ্ছে যে 25 লাখ হলে ওনারা হয়তো বা বিক্রয় করবেন। জেলা প্রাণী সম্পদ, আপনি যেটা বলতেছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 26,047টি খামারে মোট 1,71,753টি কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 53,297টি গরু, 1,15,000টি ছাগল, 2,694টি ভেড়া এবং 762টি মহিষ রয়েছে। এবারে কোরবানির বাজারটা জমবে বলে মনে করেন কিনা? মেহেরপুরে বরাবরই কোরবানির বাজার ভালোই জমে। আচ্ছা। তবে যেমন আমাদের মেহেরপুরে আছে বারাদি হাট, হুম, হুম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব থেকে বড় ছাগলের হাট, জি। যেটাকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাট বলেই সবাই স্বীকৃত। হুম। এছাড়াও আছে বামুন্দি হাট, যেখানে বামুনদিয়া গরু ছাগল জি। সবকিছু বিক্রি হয়। হুম। তো এই হাটগুলোর থেকে সবসময় জমে একটাই কারণে, যে ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন জায়গাকার থেকে পার্টি আসে এবং তারা ট্রাক ভর্তি করে আচ্ছা, গরু আমার ছাগল নিয়ে যায়। ব্যক্তিগত অভিজ্ঞতায় যে গত 3-4 বছর আগেও যে চিটাগাং বা ঢাকা থেকে যেভাবে পার্টি আসতো এবং যে রেটে নিয়ে যেত, এটা কেন জানি আমার মনে হচ্ছে যে আমদানিটা একটু কম, মানে এই পার্টিগুলো আসতে কম। হ্যাঁ, এটা এটা ঠিক। এটা গত বছরও তুলনামূলক পার্টি কম আসছিল। হুম, হুম। আগের মতো মূলত সমস্যাটা করোনার পর থেকেই এই আচ্ছা, চাহিদাটা একটু কমে গেছে আচ্ছা, আচ্ছা। এবং আগে যে পরিমাণ লাভবান হতে পারতো খামারিরা, এখন হুম, সেটা হচ্ছে না। আচ্ছা। কিন্তু হাট জমজমাট আছে, পশু যাচ্ছে মেহেরপুর থেকে। এটা আমি বাই দ্য ওয়ে খবর পেলাম যে পাবনা এলাকা ওই জোনে এই পার্টিগুলোই কিন্তু ওই জোনে যাচ্ছে এবং ওই জোন থেকে কিনছে। কেন জানি আমাদের মেহেরপুর বা এই দিকটায় আসছে না। এদিকটা আরেকটা সমস্যা যেটা দেখছি, যে হাটগুলোতে দালালে ভর্তি। আপনি সাধারণ মানুষ হয়ে নিজে কিনতে যাবেন, জি। নিজে কিনতে পারবেন না দালালের মাধ্যম ছাড়া। এবং আচ্ছা। আমি খামারি হওয়ার অভিজ্ঞতাতে আমি বলতে হুম, পারি, হুম। আমি যদি নিজে পশু নিয়ে যাই বিক্রি করতে যাই, আমি পারবো না। কারণ আচ্ছা, তারা এসে পশুর এমন একটা থাবা দেবে বা কোথাও একটা টিপ মারবে, পশু দেখে মনে হবে রোগা বা অসুস্থ। আচ্ছা, আচ্ছা, তো এই দালাল এটা তো প্রাণী সম্পদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, হুম, প্রশাসনের পক্ষে সম্ভব। আচ্ছা, যে দালাল দালাল মুক্ত যদি হুম, হুম, হুম। হাট হাটগুলো হাটের করা যায়, এটা করে, হাটগুলো হ্যাঁ, করা যায়। দালাল আচ্ছা। থাকবে, হ্যাঁ, একজন একজনকে কিনে দিতে সহযোগিতা করে, হুম, কিন্তু হুম, এই হাটগুলোতে দেখা যায় যে খামারি আছে বাইরে, হুম, হুম। খামারির কাছ থেকে এক দালাল নিছে, তার কাছ থেকে আরেক দালাল নিছে, ভিতরে নিয়ে গেছে আরেকজন। আচ্ছা, আচ্ছা। মানে এই মানে সবগুলোই তো মূল তারা লভ্যাংশ নিবে। হ্যাঁ, সবার ভিতরে যাই, তাহলে হ্যাঁ? খামারির এখানে লভ্যাংশটা কমে যাচ্ছে। হুম, হুম। মাঝখানে এই তিন দালালের কাছে যে টাকা হ্যাঁ। যাচ্ছে, এর কারণে বা কোনো না কোনো ভাবে ভোগ ক্রেতা, জি, হ্যাঁ, ক্রেতা ইয়ে পাচ্ছে। বিক্রেতাও হুম, হুম। ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে আবার ক্রেতা সেও ক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তাও। তো এটাকে কাটানোর উপায় আপনি কি মনে করছেন? এটা আমি মনে করি যে আমরাও যেমন দেখছি, প্রাণী সম্পদও যদি এক্ষেত্রে প্রশাসনের কাছে সাহায্য সহযোগিতা চাই, তারা হুম, হয়তো সহযোগিতা করবে। আচ্ছা, এবং আচ্ছা, এটা পুলিশ এবং প্রশাসন ছাড়া এই দালাল নিয়ন্ত্রণ করা সম্ভব না কারো পক্ষে। আচ্ছা। এটা নিয়ে বিস্তারিত আপনি লিখবেন বলে আমার দাবি জি, থাকলো, জোর দাবি থাকলো যে এটা বিস্তারিত একটু লিখবেন। কারণ আমার মনে হয়েছে যে টপিকটা নতুন, বা জি, আমি নতুন, আমি প্রথম শুনলাম। এবং এটাই ঘটে, এটা এটাই ঘটে। বাস্তবতা এবং এটাই ঘটে। তো এইটা যদি আপনি একটু মানুষকে বোঝান বা জি। প্রশাসনের নজরে আসে, হয়তোবা আমাদের এই কৃষকরা যারা আছে, যারা 2-3 বছর ধরে এগুলো লালন পালন করছে। তবে আরেকটা বিষয়, হুম, যে কালামানিক মেহেরপুরে ঠিক আছে, এটা হলো শৌখিন গরু, আচ্ছা, যে এটার ওজন বলা হয়েছে 21 থেকে 22 পন। হুম, হুম, তাহলে এটা শৌখিন হিসাবে একজন মানুষ কিনতে পারে, হুম, কিন্তু হুম, হুম, এটাকে যদি কেউ এটা দেখে উৎসাহিত হয়ে খাবার করে, তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে। কারণ আচ্ছা, এরকম আচ্ছা। বছরে একটা হুম, হয়, গত হুম, বছরে যেমন, গত বছরের আগের বছর হুম, মেহেরপুরে যে রাজা বাবু ছিল, জি, জি।
সেটা এক সময় আমি জানি যে 28 লাখ টাকা না 30 লাখ টাকা পর্যন্ত উঠছিল, সেটা উনি বিক্রি করে নাই, পরে 7 লাখ টাকায় বিক্রি করে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হুম, এছাড়াও এই 22 মণ গরু মানে তার ওজন হলো 880 কেজি, যেটা থেকে সর্বোচ্চ 450 কেজি মাংস পাওয়া যেতে পারে। জি তো মাংস হিসেবেও সেটা দাম আসতে পারে সর্বোচ্চ 3,37,500 বা 3,40,000 সর্বোচ্চ। ওটা আমরা 5 লাখই ধরলাম, জি 5 লাখ ধরলেও তাও জি। যে কিনবে মাংসের জন্য কিনবে হ্যাঁ, তার লস এরকম হবে। টাকা দিয়ে কিনবে এরকম লোক খুব কমই আছে হুম, বাংলাদেশে, হুম, হুম, যারা কোরবানিতে এই ধরনের খরচ করবে। হুম। তো না ওই আমার ধারণা মতে যে আপনার চিটাগাঙে যেখানে যাই সেখানে জি, কিন্তু ওই ইয়ে হয় যে কে কত বেশি কে দামে কথা কিনতে পারছে বা জি। কিনে কোরবানি দিতে পারছে, হ্যাঁ, এই একটা অসুস্থ প্রতিযোগিতাও আছে প্রতিযোগিতা আমাদের আছে। ভিতরে, যে হ্যাঁ কার হ্যাঁ। কত টাকা, এটা দেখানোর জন্য কত জি টাকায় জি কিনছে। জি। যেমন এক্ষেত্রে আমাদের মিডিয়ারও দোষ আছে, যে আচ্ছা। আমরা ফলাও করে প্রচার করি অমুক জন এত কোটি টাকা দিয়ে গরু কিনছে জি জি এবং অমুক জন এত কোটি টাকা গরু বিক্রি জি করছে। জি জি। এই কারণে এই অসুস্থ প্রতিযোগিতাটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, একটা ছাগল কাণ্ডে তো আপনারা অনেক জি কিছুই করলেন, আমরা ওটা দেখলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ছিল যে ওই যে যে গরুটা কালামানিক বলছিলাম উনি জি শাহরুল ইসলামের মতো যদি আরো কৃষকরা মানে শাহরুল ইসলামকে থেকে অনেকেই বলতেছে যে না শাহরুল ইসলামের মতো করে করা যেতে পারে বা আমরা করতে পারি, এটা করলে আপনি তো প্রথমে বলছিলেন যে এটা লসের মুখোমুখি হইতে পারে। জি। আমার কথা হলো মানে এইরকম যদি লাভের চিন্তা করে যে হুম, আমি 18 লাখ 20 লাখ টাকায় গরু বেচবো, হুম, তাহলে তার লস হতে পারে। আচ্ছা। কিন্তু যদি সাধারণ খামারি হিসাবে কতটুকু হুম ক্ষতি হতে পারে, কি হুম কি সব জেনে যদি করে হুম এবং খামার শুধু খামারের পরিকল্পনাতে করে যে আমার খামার বৃদ্ধি করব, তাহলে হুম, করতে পারে। জি, এবং মেহেরপুরে অনেক মানুষ এভাবে করে এবং হুম, হুম, প্রচুর, আমরা দেখেছি যে প্রচুর মানুষ হুম, পশুপালন করে জীবিকা নির্বাহ করছে জি এবং জি। আমি আমি ওই পরিসংখ্যাটাই আমি দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, জি মূলত হচ্ছে যে 2020 সালের আমি একটা তথ্য পাইছি যে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে গরুর সংখ্যা 2,40,00,000। অন্য আরেকটা সংবাদে আমি পাইছি এটা, আহ, বাংলা টাইমসে পাইছি। আর আরেকটা পাইছিলাম আপনার হচ্ছে যে 2024 সালে গরুর সংখ্যা হচ্ছে 2,48,00,000। আচ্ছা, এই সংখ্যার ভিত্তিতে গরু পালনে বাংলাদেশ বিশ্বের 12তম। ঠিক আছে, বাংলা মানে পৃথিবীতে যতগুলো গরু পালনের দেশ আছে তার ভিতরে বাংলাদেশ হচ্ছে 12তম। মেহেরপুর সেই তুলনায় আমি একটু জাস্ট শতাংশে নিয়ে এসেছি, এটা হচ্ছে যে 2% মতো মেহেরপুরে উৎপাদন হচ্ছে। হ্যাঁ, আরেকটা জায়গায় আমি দেখতেছিলাম যে সারা দেশে গবাদি পশু খামারের সংখ্যা হচ্ছে 10 লাখ। হ্যাঁ, আমাদের এখানে এই নিউজেই যেটা উল্লেখ করা হচ্ছিল যে 26,000 আমাদের খামার আছে। তাহলে হচ্ছে ওইটাকেও যদি আমরা শতাংশে নিয়ে আসি তার মানে 2.6 ছয় শতাংশ, শতাংশ 6% মতো আসছে। আচ্ছা, মানে 2.6 শতাংশ খামার দিয়ে আপনার হচ্ছে 2% আমরা গরুর আপনার চাহিদা পূরণ করতে পারতেছি। তো আমার এখানে মনে হচ্ছে যে আহ, মানে যদি এটা সমান সমান হইতো বা কম বেশি হইতো তাহলে আমরা বুঝতাম যে আমাদের খামারের সংখ্যা বেশি, মানে খামারের সংখ্যাও বেশি আবার গরুর সংখ্যাও বেশি। তো আমার মনে হচ্ছে যে এটা খামারের সংখ্যা বেশি কিন্তু গরুর সংখ্যাই কম। কম। হ্যাঁ, এই জায়গাতে আপনি মনে করেন কিনা যে সরকারি প্রণোদনা পেলে হয়তোবা আমরা এটা শিল্প হিসেবে গড়ে তুলতে পারতাম। যে সরকারি প্রণোদনা ইতিপূর্বেও ছিল, বেশ কিছু প্রকল্প আছে, কিন্তু কথা হলো প্রণোদনা যেটা আসবে সেটা হুম, সঠিক লোক পর্যন্ত পৌঁছাতে হবে। আচ্ছা আচ্ছা। যে আমি খাতা কলমে হুম দেখালাম যে এত খামারি আছে, এটা না হুম, দেখাই এটা তো অরিজিনাল আপনার যারা ব্যক্তিগত, খামারি। হ্যাঁ, ব্যক্তিগত জি অভিজ্ঞতা তো আপনার একটা ক্ষোভের আছে, জায়গা ছিল। ক্ষোভের জায়গা না, বলেন, আমি আপনি এটা বলেন। নিয়ে এর পরবর্তীতে নিউজও করছি। জি 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 মানে জি। এটা ক্ষোভের থেকে না, হ্যাঁ 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 আমার ক্ষোভের জায়গা ছিল যে ছাগল কেন্দ্রিক, যেটা হ্যাঁ হ্যাঁ জি। ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন্দ্রিক, হুম যেটাকে হুম, আমি চেয়েছিলাম যে মেহেরপুর থেকে বিলুপ্ত, এটা করব, সেটা করতে পারিনি, সেই ক্ষোভটা আলাদা। আচ্ছা। কিন্তু যেহেতু এই এতে আমি প্রাণী সম্পদ অফিসে যাওয়া আসা করছি, হুম হুম, সেখানে কাগজে কলমে কাজ বেশি। কাজ বেশি কিন্তু বাস্তবের সাথে আসলে জি খুব একটা মিলে না। আচ্ছা। হ্যাঁ, তারাও করছে, হুম হুম, অক্লান্ত পরিশ্রম করছে, বিভিন্ন খামারে যাচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, আচ্ছা। কিন্তু আমি নিজে যেটা দেখছি যে হুম হুম, হুম, প্রণোদনাগুলো যেই ব্যক্তি পর্যন্ত যাওয়া দরকার সেই পর্যন্ত যায় না। আচ্ছা আচ্ছা। তো যে কারণে হচ্ছে যে মানে আপনি বুঝছেন বোধহয় যে গরু পালনে মানে খুব দুর্দান্ত একটা জায়গা যে জি যেখানে কিন্তু আমরা মানে আমাদের মেহেরপুরের টোটাল অর্থনীতিকে আমরা একটা চেঞ্জ করতে পারি। জি হ্যাঁ, যে গরু পালনে ওইভাবে লস হয় না, কিন্তু 10টার উপরে চলে গেলেই জি কিন্তু আর ওইভাবে লস হয় না। লস হয় না। কিন্তু 10টা গরু পর্যন্ত নিয়ে যেতে একটু পরিশ্রম করা লাগে, জি 2-3 বছর একটু স্যাক্রিফাইস করা লাগে।
তো এইটা মানে এখানে আরেকটু নজর দিলে বা আরেকটু প্রণোদনা যদি দেওয়া যায় তো দেওয়া একটু যায়। সঠিকভাবে দেওয়া আর যায় তো আমি তাহলে তো যেটা এটা দেখছি শিল্প যে হিসেবে গড়ে তোলা আমাদের যায়। মিরপুরের মানুষ কিন্তু প্রাণী সম্পদের উপরে খুবই আচ্ছা। যত্নবান, এবং তারা প্রাণী সম্পদের ইয়ে ছাড়াই মিহিরপুরে হুম, অনেক গ্রামে যাবেন যেখানে প্রাণী সম্পদের কোনো কর্মকর্তা যায় না, কিন্তু সবার বাড়িতে একটা গরু দুইটা ছাগল জি আছেই গ্রামে আছেই। আছেই। জি। এবং শুধু গ্রামে না, আমার শহর অঞ্চলে এই যে মল্লিকপাড়া আমাদের, হুম, হুম, এখানেও দেখবেন হাতে গোনা কয়েকটা বাড়ি বাদে হুম, জি। সব অনেকেই সব পশুপালন বাড়িতে। করছে জি, সবাই। জি। এখানকার আমাদের জেলার মানুষ পশুপালনে আগ্রহী। হুম, হুম, আমার ধারণা যদি প্রাণী সম্পদ সরকার যদি উদ্যোগ নেয় হুম, হুম। এবং প্রাণী সম্পদ যদি সঠিকভাবে সেই উদ্যোগটা বাস্তবায়নের চেষ্টা করে। এটা ভালো জি, একটা শিল্প হিসেবে আমরা গড়ে পূর্বে তুলতে যেমন পারবো। আমরা নিউজ করছি রাজধানী মেহেরপুর হেডকোয়ার্টার রাশিয়া, আমরা গবাদি প্রাণীর রাজধানীও মেহেরপুর রাজধানী বলতে মিরপুর পারবো। আমরা বলতে পারবো বা জি, একটা জায়গায় যেতে পারবো। না 2%ও কম না। টু এই পয়েন্ট সিক্স কন্ট্রিবিউশন পার্সেন্ট মানে প্রায় 3%-এর প্রায় কাছাকাছি। 3% কাজ। জি, এটা 64 এটা জেলার মধ্যে হ্যাঁ। যদি আমার এক জেলাতে 3% হয়, হুম, এটা হুম। তো এটা অনেক। এটাও এটা গর্ব অনেক। করার মতো। এটা গর্ব করার মতো। আচ্ছা, এখানে আরো ছিল সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে গরুগুলো উৎপাদন করা হয় সেটা গড় আহ, ওজন হচ্ছে 71 কেজি বা 71 কেজি মাংস পাওয়া যায়। জি, হ্যাঁ। আর বাইরের দেশে যেটা গড় মাংস পাওয়া যায় 218 কেজি। জি। হ্যাঁ। তো তাহলে কি আমাদের জাতগুলোতে প্রবলেম আছে যে আমরা দেশি জাত করতেছি যে যাতে কিনা 2 মণ 3 মণ বা তার বেশি আর হচ্ছে না। হ্যাঁ, এটাও আছে যে দেশি হুম, জাতের গ্রোথ কম। হুম। যেমন আমাদের প্রাণী সম্পদ থেকে ব্রাহ্মাকে নিষিদ্ধ করছে। আচ্ছা, আচ্ছা। এই নিয়ে প্রাণী সম্পদের সাথে আমার কথা হয়েছে যে তারা মূলত বাংলাদেশে দুগ্ধ উৎপাদন ইয়ে করে, এই জন্য একসময় ব্রাহ্মার বীজ দেওয়া হতো, পরবর্তীতে মোবাইল কোড করে ব্রাহ্মার বীজ পেলে ধরা হচ্ছিল। আচ্ছা, আচ্ছা। কিন্তু যদি আমার একটা মানে গরুতে এখানে নেগেটিভ কি ছিল ব্রাহ্মার এখানে জাতে আসলে? এটা নীতি নির্ধারকদের ব্যাপার, তারা আচ্ছা, বলছে যে আমরা দেশে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আচ্ছা। এবং তাদের কথা ফ্রিজিয়ানে মাংসও হয় হুম, এবং দুধও দেয়। হুম, হুম। তারা ফ্রিজিয়ানকে বেশি প্রমোট বেশি করছে। ইয়ে করতে গিয়ে হুম, কিন্তু ব্রাহ্মাটাকে বাংলাদেশে নিষিদ্ধ করে ফেলছে। আচ্ছা। কিন্তু ওটাও তো বেশ ভালো ছিল। ওটাও ভালো ছিল যে হুম, একটা গরু যদি আমি পোষার পরে সেটা থেকে 1000 কেজি মাংস পাই, হুম, হুম, হুম। খারাপ, খারাপ কিছু না। খারাপ কি ছিল? এবং ওখানে তো তবে পয়সাটাও উঠে এই আসতো। ব্যাপারটা আমাদেরও বলতে পারবো না, যারা গবেষণা করছে তারা কি কারণে নিষিদ্ধ করছে সেটা তারাই বলতে পারবে। আচ্ছা, আচ্ছা। মানে হয়তো বা হেলথ নিয়ে কোনো প্রবলেম জি, থাকতে পারে। ওটা আমাদের দেখতে হবে, আরো বিস্তারিত দেখতে হবে। কিন্তু এই যে মানে এভারেজ গরুর মাংস মানে একটা গরু থেকে বাইরের দেশগুলোতে এভারেজ পাওয়া যায় হচ্ছে 218 কেজি। তার মানে হচ্ছে যে ওদের কিন্তু টার্গেটই থাকে যে 400 কেজি ওজনের তারা গরু 400। বানাবে, জি, হয়তো বা কিছুটা কম হয়ে যায়। আমাদের টার্গেট থাকে হচ্ছে যে 3 মণ বা 4 মণ হলে আমরা বিক্রি করে দেবো। জি, হ্যাঁ। আবার খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খাবার কিন্তু প্রায় একই খাচ্ছে একই। বা একটু হয়তো বা বেশি খাচ্ছে। তো এইখানেই আমার মনে হয় যে কৃষকরা একটু ইয়ে খাচ্ছে নাকি আপনি আপনি কি হয় দেখেন? আমি এটা দেখি যে আমাদের ওটা ঠিক আছে, হুম, হুম। পাশাপাশি পশু খাদ্যেরও আমাদের মেহেরপুরে একটা সিন্ডিকেট হয়ে গেছে। যে যেখানে ধরবেন সেটা যে পশু খাদ্য যে খামারি যে চিন্তা করে যে হুম, এটা যদি আরো 1 বছর রাখে হুম, তখন হুম, বাড়বে, কিন্তু এই 1 বছরে যা খাবার খাবে এবং হুম, মাংসের সাথে দাম হুম, কম্পেয়ার করলে দেখা যায় যে হুম, হুম, তার হুম। লস হবে। খামারি ওই সময় চিন্তা করে যে আমি এই 71 কেজি মাংসটাই বিক্রি করে দিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইটা করে দেখেন কি হয়েছে সেটা হচ্ছে 2023-24 সালের অর্থ বছরে দেশে জি, মাংস উৎপাদন কিন্তু আমাদের 5.5 লাখ টন কমে টন গেছে। কমে গেছে। টোটাল উৎপাদনই জি, কমে গেছে। কমে যাওয়ার ফলে আমাদের কি হয়েছে? পার্শ্ববর্তী ভারত বা পাকিস্তান থেকে নিয়ে আসার চিন্তা করা হচ্ছে। বা আপনার হচ্ছে যে দক্ষিণ আমেরিকার কোনো একটা কান্ট্রি থেকে নিয়ে আসার চিন্তা করা হচ্ছে। তো আমরা উৎপাদন করতে পারতাম। আমরা আমাদের চাহিদাই তো পূরণ করতে পারতেছি না। তাই না বিষয়টা? তো এখান থেকে উত্তরণের উপায়টা কি আসলে? কি করলে এটা বেটার হবে? এখান থেকে আমার একটা ধারণা, বিগত সরকার একসময় ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি জি, করার চিন্তা জি, করছিল, এবং তার আগ পর্যন্ত কিন্তু পশু খাদ্যগুলো সহনীয় ছিল জি। দামগুলো। হুম, গমের ভুসি পাওয়া যেত 800 টাকা বস্তা। হুম, গরু যারা মোটা তাজাকরণ করে তাদের জন্য প্রধান ইয়ে হলো সয়াবিনের খোল, হুম, সেটা পাওয়া যেত 40 টাকা কেজি। হুম, হুম, সেটা তারপর থেকে যে বাড়ছে, এখন 70-এর নিচে আর নামে নাই। আচ্ছা। এক বস্তা ভুসি এখন হুম, হুম, 2200 টাকা লাগে। হুম, এবং যেই 15 থেকে 16 টাকা কেজি ধরে ভুট্টার ভাঙা হুম, পাওয়া যেত, হুম, সেটা 40 টাকার নিচে নামে নাই। আচ্ছা। এবং সেই সময় বিগত সরকারের সময় প্রাণী সম্পদের ওইটা নিয়ে এবং পশুখাদ্য উৎপাদন এবং আমদানিটা হুম, কয়েকটা বড় কোম্পানির হাতে চলে যায়।
আচ্ছা এবং আচ্ছা। সেই যে দাম বাড়ছে তারপরে আর সেটা কমারই আর নেই। কমানো এবং যায় নাই। আচ্ছা। প্রাণী সম্পদ পশুর জন্য খাদ্য আরেকটি হলো চিটাগুড়। হুম। এটাও একসময় 18 টাকা 19 টাকা দরে পাওয়া যেত, সেটাও এখন 48 টাকা 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। তো খাবারগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, আমি হুম, মনে করি খাবারের দাম নিয়ন্ত্রণ করে হুম, পূর্বের অবস্থায় না হলেও সহনীয় পর্যায়ে আনা যায়। হুম, হুম। আমার মনে হয় যে মাংসের উৎপাদন মেহেরপুরে এবং আর সারা বাংলাদেশে আরো সারা বাড়বে, শুধু বাংলাদেশে মেহেরপুর আরো না। বাড়ানো সম্ভব। এখন হচ্ছে যে ধরে নিচ্ছে যে বিগত সরকারের আমলে একটা সিন্ডিকেটের আন্ডার দিয়ে চলেছে। আম, তো এখন এখন তো ধরে নি যে একটা মানে সার্বজনীন একটা সরকার আছে। তো এখনো ভাঙানো যাচ্ছে না কেন আসলে? অন্তত এই কৃষি খাবার মানে এইগুলো এগুলো তো আমার দরকার, এটা হেভি আমি দরকার। মনে করি যে এইটা আমি যেটা বললাম, এই হুম, ইয়েটা যদি প্রাণী সম্পদ হুম, অফিস থেকে তাদের মন্ত্রণালয়ে যায় এবং মন্ত্রণালয় থেকে সরকারকে জানানো হয়, হুম, তখনই হবে। আচ্ছা। এটা আমরা মাঠে ঘোরা হিসেবে দেখছি, এবং হুম, প্রাণী সম্পদ কিভাবে দেখছে, নাকি তারা শুধু চাকরি করার জন্য চাকরি করছে, এটা তারা বলতে পারবে। আচ্ছা। আমার ধারণা যে তাদেরও হুম, এই মাংসের উৎপাদন কেন কমে গেল, হুম। মেহেরপুরে কতটুকু হলো, কত কমলো, সারা দেশে কেন কমলো, এটা নিয়ে তাদের আর গবেষণা আর করা একটু উচিত। গবেষণা করার দরকার আছে। আচ্ছা, এটার জন্য আমি এই তথ্যটা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের 5.5 লাখ টন গরুর মাংস উৎপাদন কমে এখন হচ্ছে 8.71 মিলিয়ন টনে নেমে গেছে। আচ্ছা, আর 2024 সালে বাংলাদেশের একজন মানুষ গড় 14.6 কেজি মাংস ভোগ করে বা খায়। খাই। আর যেটা কিনা বিশ্বের যে কোনো দেশের তুলনায় কম। হুম। সেক্ষেত্রে হচ্ছে যে আর্জেন্টিনাতেই যদি আমি উদাহরণ হিসেবে ধরি, ওরা হচ্ছে প্রায় 47 কেজি প্রতি বছরে গরুর মাংস বা মাংস খায়। আমাদের হচ্ছে যে মাত্র 14.6 কেজি আমরা খাই। সম্ভবত এটা দাম বেড়ে যাওয়ার কারণে বা ইয়ের কারণে। আপনি কি বলতে? যে আমি মনে করি দাম বেড়ে যাওয়ার কারণে, কারণ সকল মাংসের দামই গত 3-4 বছরে যেটা বাড়ছে প্রায় দ্বিগুণ হয়ে গেছে, জি, জি। বা তারও বেশি। তারও বেশি তারও হয়ে গেছে বেশি। কিছু কিছু ক্ষেত্রে। হুম, এবং সাধারণত যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তাদের ক্ষেত্রে এটা ইফেক্ট পড়ে না, কিন্তু বেশিরভাগই হলো আমাদের এলাকায় এবং বাংলাদেশে শ্রম দিন এনে দিন খাওয়া মানুষ বা জি, শ্রমজীবী মানুষ। জি, তাদের একটা হিসাবের মধ্যে চলতে হয়, তারা জি। এই খরচ শুধু মাংস না, হুম, হুম। এবং সবকিছুর মূল্যস্ফীতি হচ্ছে, সবকিছুরই দাম বৃদ্ধি পেয়েছে, তারা জীবনমানটা হুম। ধরে রাখতে গিয়ে তাদের খাবারের চাহিদাটা কমে দিচ্ছে বলে আমি মনে করি, যে কারণে মাংস আচ্ছা, আচ্ছা, মাংসের উপরে চাহিদা কমছে। চাহিদা কমছে। মানে এই প্রোটিনটুকু না পেলে মানুষ বাঁচবে কি করে? আবার তাদেরকে অক্লান্ত পরিশ্রম করা অক্লান্ত, লাগে, তাই জি। না? এখানে এখানে কিন্তু আমার একটা জোর দাবি থাকলো, হ্যাঁ, যে এখান থেকে একটা সংবাদ বা কয়েকটা সংবাদ আপনি করতে পারেন কিনা আপনি নোটে রাখেন। আমি ওগুলো পড়ার জন্য অপেক্ষায় থাকলাম। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। মেহেরপুরের সেনা অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার, 16ই মে 2025 সালে কালবেলা, আপনাদের সম্ভবত আপনার নিউজ জি। করা। আচ্ছা, মেহেরপুর সদর উপজেলা বরিপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি ভারতীয় ওয়ান শুটার পিস্তল, 33 রাউন্ড, .22 mm, মানে এটা মিলি গুলি মিলি বলে না এমএম বলে? মিলি, টুটু বোর বলে। টুটু বোর বলে, জি। টুটু বোর গুলি, 7 রাউন্ড 12 গেজ গুলি এবং 18টি ব্যবহৃত 12 গেজ গুলির খোসা। খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা ডাকাত দল কি আবার সুসংগঠিত হচ্ছে? বা এটা আমার মনে হয় যে 5 আগস্ট সরকার পতনের পর যদি হুম, সেনাবাহিনী মাঠে না থাকতো, হুম, তাহলে অনেক কিছুই হয়ে যেত জি, তাদের জি, ভয়ে, হুম, এবং সুসংগঠিত হয়তো হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, কারণ এটা যে গোরস্থানের ভিতর থেকে পেয়েছে, হুম, আমি ঘটনাস্থলে ছিলাম না আগে, আমরা যে নিউজটা করছি এটা সেনাবাহিনী থেকে যে তথ্য দেওয়া সেটা দিই, আচ্ছা, আচ্ছা, সেটার ভিত্তিতেই হুম, হুম, গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী গেল। কিন্তু হুম, এখানে আমার একটা প্রশ্ন থাকে যে সেনাবাহিনীকে তেও গোপন সূত্রে খবর পেল, তারা গেল, হুম, তাদের উপস্থিতি টের পেয়ে হুম, তারা পালিয়ে গেল। জি, জি, কোনো না কোনো ভাবে তাদের অভিযানের কথা হয়তো জেনে যাচ্ছে, কারণ এর আগেও আরো দুই দুই জায়গায় দেখছি আমরা সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করছে, কিন্তু ওগুলো মানে কাউকে ধরা কাউকে যায়নি, ধরতে কাউকে পারেনি। গ্রেপ্তার করা যায়নি। জি। আচ্ছা, তারপরেও আমরা বলবো যে বর্তমানে সেনাবাহিনী আছে বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। জি, জি,
সারা দেশের। নাহলে তো দেশে জি আরো অনেক কিছুই হয়ে যেতে জি। পারতো, অনেক কিছুই ঘটে যেত। তো এটাও সেনাবাহিনী আমি হুম, মনে করি যে তারা গোপন সূত্রে যাচ্ছে, কিন্তু তাদের খবরটা পেয়ে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে কিভাবে, এটা আচ্ছা, তারা ভেবে দেখতে এটা পারে। ভেবে দেখতে পারে ভেবে বা দেখতে পারে। সোর্সটাকে আরো স্ট্রং করে জি। ওরা কারণ উপস্থিত থাকা অবস্থাতেই সেনা গিয়ে জি, ওটাকে ইয়ে করা সেনাবাহিনীর যায়। কোনো ইয়ের সাথে আমরাও যাই না বা যেতে পারি না। তারা হুম, যখন অভিযান করে, অভিযানের পরে তারা যে তথ্য বলে, সেই তথ্যের সেই ভিত্তিতে আমরা নিউজটা করি আচ্ছা সাধারণত। আচ্ছা আচ্ছা তো এক্ষেত্রে এই একটা প্রশ্ন তো আমাদের থেকে যায়। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে মানে আমি যখন আহ, এই কন্টেন্ট গুলো রেডি করতেছিলাম আমার মনে হচ্ছিল যে এখন থেকে 20-22 বছর 25 বছর আগে সেই ডাকাতি গুলো ছিল, ছিল। সেই জিনিসগুলো আবার চলে আসছে কিনা, আবার এরপরে সেইগুলো নিয়ে আমাদের ভয় করা লাগবে কিনা, আবার সেই সারা রাত পাহারা দেওয়া লাগবে কিনা, ওই ওই রকম পরিস্থিতি যাচ্ছে মনে হয়। ঐরকম পরিস্থিতির দিকে যাবে বলে আমার মনে হয় না। মনে হয়। মনে হয় না। কারণ এছাড়াও ৫ আগস্টের পরে আমরা দেখছি যে সারা বাংলাদেশে পুলিশ মূলত অকার্যকর হয়ে গেছিল। হুম, মেহেরপুরের পুলিশ সেইভাবে কাজ না করলেও তারা কিন্তু মাঠে ছিল আচ্ছা হুম এবং মেহেরপুর জনগণ তাদেরকে সাপোর্ট করছে। হুম। অন্যান্য জায়গায় পুলিশের উপরে যে আক্রমণ আমাদের জেলাতে না সেরকম কিচ্ছু আমাদের তো হয়নি ওইরকম কিছু ছিল না। এবং হ্যাঁ, পুলিশ মাঠে ছিল মেহেরপুরে। জি জি ৫ আগস্টের পর মনে হয় আমার মনে হয় বাংলাদেশে একমাত্র জেলা হুম, যেখানে যারা পুলিশ যারা অ্যাক্টিভ ছিল ছিল। অ্যাক্টিভ ছিল বা তাদের উপরে তেমন কিছুই হয়নি, তেমন কিছুই তেমন হয় নাই। কিছু হয়নি। আচ্ছা আমরা এদিক থেকে মনে হুম, করি তাদের কাছে যেহেতু অনেক গোয়েন্দা তথ্য থাকে, তারা হুম, তৎপর থাকবে, মেহেরপুর আগের অবস্থায় যাবে বলে আমি মনে করি না। মনে করেন না। আচ্ছা আর সব মিলায় মানে আপনার নিরাপত্তা পরিস্থিতি কেমন ভাবে দেখছেন? নিরাপত্তা পরিস্থিতি এখনো পর্যন্ত আমার কাছে সন্তোষজনক বলে মনে হয়। সন্তোষজনক জি। মনে হচ্ছে, মানে এগুলো তো হবেই, কিছু হ্যাঁ, কিছু এগুলো তো কিছুটা হবে, ছিলই। কিছুটা হবে এতে আগেও কি ছিল। আহ, আহ, কালকে দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলতেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হয়ে যাবে। তো ডিসেম্বরের ভিতরে ইলেকশন হয়ে গেলে দেখা গেল যে যে ক্ষমতায় আসুক না কেন, জি। ক্ষমতায় আসলে কি এই নিরাপত্তা আরেকটু ভালো হবে বলে মনে করেন? এটা ক্ষমতার পালাবদল হুম, হলে কিছুটা অস্থিরতা তৈরি হয়। আচ্ছা তার আচ্ছা পরবর্তীতে হয়তো আবার স্বাভাবিক আবার হয়ে যাবে। আবার স্বাভাবিক জি। হয়ে যাবে। আচ্ছা আমরা সেই ইয়েতেই থাকলাম, সেই আশাতেই থাকলাম, আমরা এগুলো চাই না চাই না। আমরা সাধারণভাবে থাকবো, স্বাভাবিক। ভালোভাবে থাকবো, কোনো সমস্যা আমরা চাই না। আচ্ছা আমরা পরবর্তী নিউজে চলে যাই। আহ, নিউজটা করা হয়েছে 17ই মে 2025, মেহেরপুর প্রতিদিনে করা হয়েছে কৃষি ও প্রবাসী আয়ই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, এটা বলতেছিলেন মনির হায়দার। প্রধান উপদেষ্টার একান্ত সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, আমি কোট করতেছি, বাংলাদেশের অর্থনীতির দুইটি জায়গাতে অর্থনীতির মেরুদণ্ড বলা হয়, একটি আমাদের কৃষি ও অপরটি প্রবাসী আয়। মেহেরপুর শিল্পকলা একাডেমিতে প্রবাসীর মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী মৃত্যুর পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আপনি আহ, এটাকে কিভাবে দেখেন? আমি না, তো আগে আগে জানতাম আমরা কৃষি, তারপরে হচ্ছে গার্মেন্ট সেক্টর, তারপরে জি। হয়তো আমরা প্রবাসীকে ভাবতেছিলাম। না, উনি আমার মনে হয় উনি কথাটা শতভাগ সত্য বলছে। আচ্ছা আচ্ছা যে কৃষি তো অবশ্যই কৃষি নির্ভর আমাদের দেশ। কৃষি কৃষির কৃষি উপরে তো কোনো কিছু করার বিকল্প নাই, নাই। আমাদের কিছু করার নাই, জি। হ্যাঁ। এবং তারপরে প্রবাসী আয় হুম, হুম, এবং প্রবাসীদের ক্ষেত্রে বর্তমান সরকার আসার পরে এয়ারপোর্টে যাতে হেনস্থা না হয় তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জি, এবং তাদের সম্মান দেওয়ার চেষ্টা করছে বলে হুম, আমরা জানি হুম, হুম, হুম। এবং আশা করি যে এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। আচ্ছা এতে প্রবাসীদের ওই যে প্রবাসীদের একটা কিন্তু খারাপ লাগার জায়গা ছিল, ওরা ফেসবুকে কিন্তু লিখতো যে জি আমরা প্রাপ্য সম্মানটা আমরা পাচ্ছি না। জি। হ্যাঁ এরকম অনেকগুলো প্রতিবাদ ছিল ফেসবুকে, এগুলো কমছে বলে মনে এগুলো করেন? অনেকটা কমছে। আবার আগে যেমন তারা প্রকাশ করতে পারতো না, এখন প্রায় দেখা যায়, আমরা দেখি, আপনি হয়তো দেখছেন ফেসবুকে কাউকে হয়তো এয়ারপোর্টে কোনো হেনস্থা করা হচ্ছে, সে হুম, এয়ারপোর্ট থেকে লাইভে চলে যাচ্ছে জি জি এবং সেটা দেখছে, সেটা নিয়ে আমরা গণমাধ্যম কর্মীরাও নিউজ করছি, হুম, যেটা বিগত সময় করা কারোর পক্ষে সম্ভব ছিল কারোর না। পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা আহ, ওখানে উনি মানে আমাদের মনির হায়দার সাহেব ওখানে উনি উল্লেখ করেছেন যে গার্মেন্টস কে কেন উনি বাদ রেখেছেন বা উনি 3 নাম্বার বা 4 নাম্বারে রাখতে জি চাইছেন। সেটা হচ্ছে যে আমাদের গার্মেন্টস শিল্পে 50 লাখ লোক কাজ করলেও প্রবাসী শ্রমিকের 1/3 ভাগ, কারণ আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছে। জি সে বিবেচনায় আমাদের অর্থনীতিতে প্রবাসীদের অবদান কৃষির পরেই। গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানি করা হয় 35 বিলিয়ন ডলার,
রপ্তানি করে $35 বিলিয়ন আমাদের আয় হয়। আয়, কিন্তু গার্মেন্টস এর ওই যে প্রোডাক্ট গুলো নিয়ে আসতে, প্রোডাক্ট গুলো কিনতে, কাঁচামালগুলো। কাঁচামালগুলো কিনতে আমাদের আবার $32 বিলিয়ন খরচ হয়ে যায়। তার মানে গার্মেন্টস সেক্টর থেকে আমাদের মাত্র $3 বিলিয়ন যোগ হয়। সেখানে প্রবাসী আয়ের থেকে $25 বিলিয়ন আয় পুরোটাই অর্থনীতিতে যুক্ত হয়। সুতরাং প্রবাসীর আয় আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটার সাথে সহমত পোষণ করি। এছাড়া হচ্ছে যে চেক বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকায় 54 জন প্রবাসী প্রবাসে গিয়ে মৃত্যু, প্রবাসীদের পরিবারের বীমা 1,53,00,000 টাকার চেক হস্তান্তর করা হয়। এটি কি মানে সবসময় করা হয় নাকি এবারই প্রথম না, করা হয়? এটা এর আগেও করা এর হয়েছে। আগেও করা জি, হয়েছিল, বিভিন্ন পরিবারকে বিভিন্ন দেওয়া পরিবারকে। হয়। জি। হ্যাঁ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি ফেসবুকে একটা পোস্টে সম্ভবত দেখলাম, ওটার সোর্স আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওখানে বলা হচ্ছিল এরকম যে অ্যাক্সিডেন্ট করে যদি কেউ আহত হয় সে প্রণোদনা পাইতে পারে, এবং কেউ যদি নিহত হয় সেও সে প্রণোদনা পাইতে প্রণোদনা পারে। পায়। এরকম কিছু আছে কি? আহ, এটাও আমার সঠিক জানা নাই, মন্তব্য হুম, করাটা ঠিক হবে না। আচ্ছা। তবে তো আরেকটা হুম বিষয় হুম আছে, হুম হুম যেহেতু প্রবাসীদের ব্যাপারে কথা উঠছে, হুম, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে যেতে অনেক মানুষকে ঋণ জি দেওয়া হয়। জি সেখানে তারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়। জি, আমার সাথেও পার্সোনাল ভাবে দু একজন যোগাযোগ করছে। হুম হুম তো একজনের বা দুইজনের ইয়ে নিয়ে নিউজ করা যায় না, হুম এই হুম, জন্য আমি করতে পারি নাই। তবে আচ্ছা, তথ্য সংগ্রহ করছি এবং তাদের সাথে কথা বলে যেটা ইয়ে করছি, হুম হুম এখানে মূলত যারা বিদেশে যেতে চায় তারা দুই তিনজন সিকিউরিটি দেওয়ার পরেও হুম তাদের কিন্তু শুধু পাসপোর্টের ভিত্তিতেই লোনটা পাওয়ার কথা। হুম, জি জি জি, কিন্তু হুম তাদের হুম, সিকিউরিটি হিসেবে দুই তিনজন স্বাক্ষর করার পরেও তারা সই মেহেরপুর জেলাতেই তারা যে হুম বিদেশে হুম, যাওয়ার লোনটা পাচ্ছে না, এরকম অভিযোগ অনেকগুলো আছে। এই আচ্ছা জিনিসগুলো খতিয়ে দেখা দরকার। আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে তো আপনি যেহেতু অনুসন্ধান করছেন এবং সংবাদ করবেন বলে আপনি ঠিক করেছেন, জি, আমরা ওটা দেখতে চাই। আমরা এই এই জায়গাতে যেহেতু সরকারও এটাকে গুরুত্ব দিচ্ছে, জি, তো এই জায়গাতে যেন আমরা ওই ওই রকমটা না করি। জি, হ্যাঁ, প্রবাসীরা তো আসলেই প্রবাসীরা অনেক কিছু জি, করতেছে আমাদের জন্য। এটা নিয়ে কোনো রকম কোনো ইয়ের সুযোগ নাই আমাদের। জি। তো এই জায়গাতে আমার মনে হয় যে ওই সিন্ডিকেট মুক্ত রাখা বা সিন্ডিকেট ইয়ে দালাল মুক্ত মুক্ত রাখা, রাখা। দালাল মুক্ত রাখা। এবং কিছুদিন আগেও হুম, আমরা জানছি যে হুম, এই যে মেহেরপুর থেকে হুম, হুম, রাশিয়ায় পাঠানোর নাম করে হুম, দালালের মাধ্যমে চাকরির নাম করে গিয়ে তাদেরকে যুদ্ধে পাঠিয়ে জি দেওয়া আছে, যেটা জি জি খুবই জি মর্মান্তিক। জি, যে এই বিষয়গুলো সঠিকভাবে এই মনিটরিং করা সঠিক দরকার এবং মনিটর করতে হবে। যেই সকল লোকের মাধ্যমে গিয়ে তারা এই হেনস্থার শিকার হয়েছে তাদের হুম বিরুদ্ধে হুম যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা যেখানে থাকুক হুম হুম খুঁজে বের করা হয়, এটা হুম হুম প্রত্যাশা রাখি। হুম হুম। আচ্ছা, ওভারঅল যদি আপনি বলতেন যে প্রবাসে যাওয়ার সময় মানুষগুলো, মানে যারা প্রবাসে যেতে ইচ্ছুক, জি। তারা কোথায় কোথায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছে বলে আপনি মনে করেন? তারা মূলত প্রতি ধাপে প্রতারণার শিকার হয়। ওকে। একটা তো দালাল আপনি ভাগ্যক্রমে দু একজন বলতেছিলেন। বাদে, হ্যাঁ। হ্যাঁ, আবার আপনি ব্যাংক থেকে লোন নিবে ব্যাংক সেখানেও থেকে লোন নিতে একটা। গেলে সেখানে ঘুষের ব্যাপার আছে, তাদের হেনস্থা হতে হয়। আচ্ছা, আচ্ছা। আমি সরাসরি বলছি, যেহেতু আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তাদের হেনস্থার শিকার হতে হুম, হয়। হুম, এবং এই যে মেহেরপুর থেকে যে দালাল আসছে সে হুম, ঢাকাতে একজনকে ধরে, জি। এখানেও ওই সে গরুর যে এরকম দুই তিনটা দালাল, এরকম দুই তিনটা ধাপ পার হতে হয় পার হইতে হয়। এবং সব জায়গাতে তারা প্রতারণার শিকার আচ্ছা, হয়। আবার সেই রেটটাও সেই বেড়ে রেটটাও, যায়। জি। সরকারি রেটটা আর থাকে এবং না। হুম, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসীদের যে কাজের জন্য নিয়ে যাওয়া হয় বা হুম, বলে নিয়ে যাওয়া হয়, হুম। 70% ক্ষেত্রে তদন্ত করলে দেখা যাবে তাদেরকে সেই কাজ দেওয়া হয় না। আচ্ছা, এখানেই আমি একটা প্রোগ্রাম করতেছিলাম। প্রোগ্রামে একজন প্রবাসী আমাকে বলতেছিল, মানে উনি জি। প্রবাস জীবন ছিলেন 10 বছর মতো। ওখানে নাকি অনেকে বিক্রিও করে দেওয়া হয়। তাদের ওই যে কপিলার কাছে বিক্রি করে দেওয়া হয়। এই সংক্রান্ত আমারও নিজস্ব একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি কিন্তু সাউথ আফ্রিকা গেছিলাম। আচ্ছা, আচ্ছা, আমিও এরকম দুইজনের মাধ্যমে গেছিলাম, যাওয়ার পরে আমার কাজ ওখানে হওয়ার কথা, কিন্তু তারা আমাকে এয়ারপোর্টে ফেলে চলে যায়। আচ্ছা, আচ্ছা। তো এইগুলো থেকে বাঁচার আসলে উপায় কি? আহ, এটা কি সরকারি মানে তদারকি আরো বাড়লে ভালো হবে এরকম? সরকারি তদারকি আরো বাড়া উচিত, কিন্তু যদি সরকারের পক্ষ থেকে বা সরকারে যারা সংশ্লিষ্ট আছে তাদের আত্মীয় স্বজন যদি এই ব্যবসাতে নেমে যায়, তাহলে সেখান থেকে কোনো পরিত্রাণ পাওয়া উপায় আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আমরা এটা ভালো কিছু হবে আমরা আশা করি। জি, আমরা বলতেই জি, থাকবো আমাদের কাজ এভাবে। বলা, আমাদের আমাদের কাজ কাজ বলা। ব্যবস্থা নেওয়া হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে পরবর্তী নিউজে চলে যাই যে রোগী বান্ধব পরিবেশের দাবিতে হাসপাতালে, মানে আমাদের জেনারেল হাসপাতালে সামনে মানববন্ধন করা হয়। নিউজটা হচ্ছে 15ই মে 2025, জাগো নিউজ 24। মেহেরপুর জেলা হাসপাতাল রোগী বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার 15ই মে বেলা 11টার দিকে হাসপাতালের সামনে এই মানববন্ধন করা হয়। হাসপাতালের অনিয়ম
অব্যবস্থাপনা বন্ধ, দালাল নিধন, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল নিয়োগ সহ তত্ত্বাবধায়ক অপসারণের দাবি জানানো হয় মানববন্ধনে। এ সময় বক্তারা হাসপাতালের পরিবেশ ঠিক করতে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন দেখেন? হাসপাতালের সার্বিক পরিস্থিতি বলতে গেলে প্রথম থেকে শুরু করতে হয় যে জনবল সংকট। আমাদের মেহেরপুরটা নামে 250 শয্যা হাসপাতাল, কিন্তু সরকারিভাবে কাগজে কলমে বরাদ্দ আছে 100 শয্যার হাসপাতালের জনবল, আচ্ছা আচ্ছা। যেখানে 42 জন চিকিৎসক থাকে। হুম হুম হুম। সেই 42 জন চিকিৎসকের ভেতরে মেহেরপুরে 21 জন নাই, মানে আচ্ছা 21 জন চিকিৎসক আছে, আচ্ছা। এবং বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলা পদ খালি আছে। হুম হুম হুম। তো স্বাভাবিকভাবে এই অবস্থায় 21 জন চিকিৎসক, তাদের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা তো সবসময় হাসপাতালে সময় দেয় না। হুম হুম। এবং যেটা জানি যে মেডিকেল অফিসার সম্ভবত 7 জন বা 9 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার থাকার কথা, সেই জায়গায় আছে একজন। আচ্ছা। 2 জন আরও থাকার কথা, আছে একজন। হুম হুম হুম। তো স্বাভাবিকভাবে এখানে চিকিৎসা সেবা একটু ব্যাহত হবে। তারপরেও না, আমি না, যতটুকু জানি, আপনার কথাটা যদি আমি আরেকটু এলাবোরেট করি, আমাদের হচ্ছে এখানে 250 জনকে রোগীকে আবাসিক ব্যবস্থাপনা আছে। ব্যবস্থা আপনি বলতেছেন 100 জনের কথা, মানে 100 100 জনের ব্যবস্থাপনার কথা বলতেছেন, তার মানে তো যে সংখ্যাগুলো বলতেছেন সেটা 3 গুণ কম আছে বা কম আছে, 3 ভাগ কম 3 আছে। ভাগ কম আছে। শুনছেন কি তারপরেও বলতে? যেটা আছে তার অর্ধেক আছে বরাদ্দ। মানে আমাদের বলা হয়েছে হ্যাঁ 250 শয্যা হাসপাতাল, কিন্তু হ্যাঁ হ্যাঁ। লোকবল দেওয়া হয়েছে 100 100 জনের মতো। শয্যার। আচ্ছা। সেই 100 শয্যার যে লোকবল দেওয়া হয়েছে, হুম নার্স হুম ঠিক আছে, ডাক্তার, হুম হুম সেই 100 জনের ভিতর থেকে 100 শয্যায় যে লোকবল দেওয়া হয়েছে তার অর্ধেক নাই। হুম হুম। আপনি বলতেছিলেন যে বিশেষজ্ঞ চিকিৎসক আবার নাই বা অনেক ঘাটতি আসে আছে। না বা জি। আসতে চায় না কেন বা থাকতে চায় না কেন? এই প্রত্যন্ত এলাকা বলে বা এখানে আলাদা বাইরে প্র্যাকটিস করার কোনো পরিবেশ নাই বলে? বিশেষজ্ঞ চিকিৎসক বছর দেড়েক আগেও আমাদের মেহেরপুরে সবগুলো কোঠা পূরণ ছিল, বিশেষজ্ঞ চিকিৎসক, কোনো ঘাটতি ছিল না। আচ্ছা। ক্ষমতা পরিবর্তনের পরে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বদলি হয়ে গেছে, কিছু ঘাটতি হয়ে গেছে। হুম এবং হয়তো যাদের পদায়ন করা হয়েছে অনেকে আসে না, যারা হুম ঢাকা বা চিটাগাং বড় শহরে থেকে হুম। প্র্যাকটিস করতে অভ্যস্ত, তারা এর পরে রাতে যে ইনকামটা করে তারা হয়তো এখানে এসে সেই ইনকামটা করতে পারবে না। এছাড়াও গত কয়েকদিন সংবাদের জন্য হাসপাতালে গিয়ে যেটা আমি দেখছি, হুম, হুম। চিকিৎসক সংকট একটা আছে, এর সাথে যোগ হচ্ছে একটা রাজনৈতিক দলের দুই পক্ষের প্রভাব বিস্তারের একটা আচ্ছা প্রতিযোগিতা। আচ্ছা। এখন তো মার্কেটে কেউ নাই, মার্কেট তো একজনই যদি ধরি, জি। এটারই আবার দুইটা পার্টি। এটারই দুইটা ভাগ, আচ্ছা আচ্ছা একে অন্যের উপর দিয়ে হাসপাতালের প্রভাব বিস্তার, যে হুম কারণে হাসপাতাল আরো স্থবির হয়ে গেছে। আচ্ছা। এখানে তত্ত্বাবধায়কের অপসারণ করলে কোনো এটা ফল সমাধান হবে বলে মনে হয় না। যেই আসুক, হুম, এই প্রভাব বিস্তারের প্রতিযোগিতাটাও কমাতে হবে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আর হচ্ছে যে দালালের দৌরাত্ম্য কেমন আছে? দালালের দৌরাত্ম্য তো আছে। যখন আমার চিকিৎসক সংকট থাকবে, রোগীরা সাধারণত আমরা ধৈর্যহীন হয়ে যাই, হুম হুম, আমার লোকের চিকিৎসা হচ্ছে না, এই হচ্ছে না, আশেপাশে ক্লিনিকের লোকজন ওখানেই ঘোরাঘুরি করে, জি জি। তারা বললো। আর এছাড়া লোকবলের ঘাটতির জন্য হুম আউটসোর্সিং এ অনেক লোক নেওয়া হচ্ছে, হুম যারা কারো না কারোর সাথে সম্পৃক্ত। তারা তখন বলে যে অমুক জায়গায় যাও, তাদেরকে বলে আমি রুগী দিলাম, হুম হুম তারাও হুম, একটা কমিশন পেল। আচ্ছা আর এটা মূলত দায়ী হলো যে মানুষ অস্থির হয়ে যায়। যে আচ্ছা চিকিৎসা, আচ্ছা। আমি যেমন যেদিন মানববন্ধন হয় হুম হুম হুম, ওই দিন, হ্যাঁ, ওই দিনে আমি হাসপাতালে ছিলাম, আচ্ছা। তত্ত্বাবধায়কের একটা বক্তব্য নেওয়ার জন্য গেছিলাম। হুম হুম তো এর মধ্যে একজন আসলো, এসে তত্ত্বাবধায়কের উপরে রাগারাগি, আমার এখন 2টা বাজে এখনো পর্যন্ত হুম হুম, ডায়রিয়া ওয়ার্ডে কোনো চিকিৎসক যায় নাই। আচ্ছা। এখন পরবর্তীতে শুনলাম যে ওই দিন দুপুরে তত্ত্বাবধায়কের রুমে অনেক সিন ক্রিয়েট হয়েছে, যেখানে চিকিৎসকটা ছিল ওই ব্যাপারগুলো সামলায় তারা গেছে। হুম হুম, কিন্তু যে রুগীর যে স্বজন এসে ওখানে সরাসরি কমপ্লেন করলো, আচ্ছা। সে তো জানে না যে এত এত এখানে কিছু কি চলছে। ঘটনা হ্যাঁ ঘটছে, হ্যাঁ কিন্তু সে আচ্ছা। কমপ্লেন করতে আসলো, সে বলছে আমার মাকে ছেড়ে দেন, হুম আমি হুম, আমার মাকে নিয়ে ক্লিনিকে চলে যাব। আচ্ছা আচ্ছা। যে এটা মনোভাবেরও আমার হুম ধারণা যে হুম পরিবর্তন হওয়া দরকার। এবং হাসপাতালে যে কিছু সমস্যা আছে এটা তো অস্বীকার করার কিছু নাই। হুম তবে এটা আমি মনে করি যা, যতটা না চিকিৎসকদের কারণে, এর থেকে প্রশাসনিক কিছু কারণ আছে, এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে হুম হুম। এদের দুর্নীতির কারণে সমস্যাটা আরো বাড়ছে। হ্যাঁ, ওইটা নিয়ে আমি কথা বলতেছিলাম একটা রোগীর সাথে। রোগী বলতেছে যে এখানে ওই যে তত্ত্বাবধায়ক যিনি আছেন তিনি বেশি প্রভাবশালী না, ডাক্তার যিনি আছেন উনিও প্রভাবশালী না, এখানে যারা ওই যে ওয়ার্ড বয় থাকে বা জি। এরা হচ্ছে বেশি প্রভাবশালী, এদেরকে কিছু টাকা দিলে নাকি বেডও পাওয়া যায়, চিকিৎসা ব্যবস্থাও নাকি ভালো হয়। আহ, এরাই কি বেশি প্রভাবশালী নাকি?
না, চিকিৎসার ক্ষেত্রে ওইটা না, আমি তৃতীয় চতুর্থ শ্রেণীর যেটা হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ, দেখছি, বলেন যেমন আমার বলেন। সাথে কথা হয়েছে কয়েকজন যারা নার্স ইন্টার্নি করে, হুম তারা সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছে, স্বেচ্ছাসেবা হুম দিচ্ছে, কিন্তু সেই ইন্টার্নি করার জন্য অভিযোগ আছে, হুম, আমি এটা এখনো তদন্ত করি নাই, তাদের নাকি 7,000 টাকা করে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে এরকম আর্থিক হুম যেখানে বিষয়গুলো থাকে, হুম এবং সেখানে যদি একই জেলার, আমার মেহেরপুর জেলার তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী যদি বছরের পর বছর সেই একই হাসপাতালে পোস্টিং থাকে, হুম হুম, তাদের সাথে রাজনৈতিক লোকদের সংশ্লিষ্টতা হবে, হবে। এবং হুম, যখন এখানে টাকার বিষয়টা দেখবে, তখন রাজনৈতিক একই দলের একাধিক প্রতিদ্বন্দ্বী গ্রুপ সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করবে, চেষ্টা এবং করবে। এটাই মেহেরপুর হাসপাতালে হচ্ছে। আচ্ছা সমস্যা এই জায়গাতেই। আচ্ছা আচ্ছা। আম, এটা সমাধান করার জন্য বা আপনি আরো লেখালেখি করবেন বা এই জিনিসগুলো নিয়ে ধরে শুধু ধরে আমি না, থাকবেন, এটা আমি নিয়ে মেহেরপুরের সবাই লেখালেখি সবাই করছে, চিন্তা লেখালেখি করছে করছে। সবাই, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমার অনেকগুলো গণমাধ্যমের দেখলাম। ওই সবাই যে সকলেই করছে। চ্যানেল 24 এর রাশেদুজ্জামানও দেখলাম যে বেশ একটা জি, ভিডিও ইয়ে দিচ্ছিল, ওটা ভাইরাল হয়েছে সম্ভবত। জি, সবাই নিউজ করেছে ওটার জি, বিপক্ষে পক্ষে অনেকগুলো নিউজ হয়েছে। আমি আশা করি আপনারা এটা লেগে থাকবেন এবং ভালো পরিবেশটা জি। আবার ভালো হবে। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই যে মেরপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণ সহ 2 জন আটক। 15ই মে 2025-এ এক নিউজটা যায় বাংলা ট্রিবিউনে। মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বিশেষ অভিযানে 4টি স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জি। আহ, উদ্ধার স্বর্ণের বারের বাজার মূল্য 94 লাখ 87,840 টাকা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে 6 বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন। ব্যাটারি। মঙ্গলবার 14ই মে দুপুরে সীমান্ত পিলার 117 থেকে আনুমানিক 1 কিলোমিটার ভিতরে সেনপাড়া 3 রাস্তার মোড়ে এই অভিযান চালানো হয়। কিভাবে দেখছেন? এটা যেহেতু পাচার কাজে আটক হয়েছে, ইতিবাচক ভাবে হুম, দেখছি, কারণ এর আগে, কিন্তু এটা তো এর অনেক। আগে ম্যাক্সিমাম আমরা হুম, যেটা দেখছি, যে শুধু উদ্ধার হয়, পাচারকারী আটক হয় না। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এবং কোর্টে আমার জানা মতে 8টা মামলা চলছে স্বর্ণ পাচারের। হুম হুম আহ, ওই মামলাগুলো বিশ্লেষণ করলেই, যে 164 সহ অন্যান্য আছে হুম, আমাদের জেলার, তারা এই চক্রের সাথে জড়িত, সেটা সেটা বের করা সেটা বের সম্ভব। হয়ে আসা বের, সম্ভব, যে কেউ বের করতে সম্ভব। আচ্ছা। তবে এর আগে অনেকবারই লোকাল যেটা বর্ডারে বিজিবি যেগুলো ধরছে, সেগুলোতে কোনো সময় মানুষ ধরা মানুষ পড়ে ধরা নাই। পড়ে নাই। হ্যাঁ, তবে এবার যে এটা ধরা পড়ছে, এটা ইতিবাচক হিসেবে দেখছি। আচ্ছা আচ্ছা। এটা তো প্রায় 1 কোটি টাকার স্বর্ণ এই স্বর্ণ, তাই না? স্বর্ণ, এটা জি, তো অনেক বড় একটা অনেক সিন্ডিকেট, বড়। বড় একটা ইয়ে। আচ্ছা, এগুলো তো মানে পরবর্তীতে ইয়ে হবে। আচ্ছা, আমি পরবর্তী ইয়েতে চলে যাই, সংবাদ যেটা ছিল সেটা নিয়ে একটু পড়ি। এটা সম্ভবত আমাদের শেষ। জুমার নামাজের সময় গাংনীতে 4টি মোটরসাইকেল চুরি। 16ই মে 2026 আজকের পত্রিকায় নিউজ ছিল। আহ, মেহেরপুরের গাংনী জুম্মার নামাজের সময় 4টি মোটরসাইকেল চুরি হয়েছে আজ। মানে ওই দিন শুক্রবার দুপুরে গাংনী উপজেলা উত্তরপাড়ার কারবান ফার্নিচারের সামনে থেকে 2টি ও গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে 2টি মোটরসাইকেল চুরি হয়। মুসল্লিরা নামাজে থাকতেই চোরেরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। কিভাবে দেখছেন বিষয়গুলো? এখন চোর তো চোরই, চোরের কাজ হলো চুরি করা, এখানে নামাজ পড়ি বা হুম হুম সেটা তার কোনো ইয়ে না। হুম তবে আমার মনে হয় যে মানুষ এখন কিছুটা আর্থিক সংকটে আছে, হুম, হুম, এবং যে কারণে এই এই চুরিটা বাড়ছে, চুরিটা এবং বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের হুম সতর্ক না হলে, এবং যদি হুম হুম, চোরদের পূর্ববর্তী এতে তাদের যদি নজরদারিতে না রাখা হয়, এ ধরনের ঘটনা বাড়তে থাকবে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে মানে আমাদের প্রশাসনকে আরো স্ট্রং হতে হবে। জি, প্রশাসন আরো স্ট্রং হলে হয়তো বা জিনিসগুলো আরো ইয়ে করা যাবে। প্রশাসনকে পাশাপাশি মানুষকে সতর্ক হতে হবে, মানুষকে কারণ আরো আমি সতর্ক হতে হবে। যেখানে রাখবো, দেখা গেলো আমি যেখানে রাখছি আমার সেফটি আছে কিনা, হুম 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 নিজেরও, শুধু হুম, পুলিশই যে আমার চুরি ঠেকাবে হ্যাঁ হ্যাঁ, এটা এটা সম্ভব না, এটা আমার এটা নিজের ব্যক্তি সচেতনতাও দরকার। জি জি জি। তো সেক্ষেত্রে আমাদের আজকে এই পর্যন্তই। আমাদের দর্শককে আপনি যদি কিছু বলতে চান। আপনাকে ধন্যবাদ জানাই, এবং মেহেরপুর প্রতিদিনের দর্শক যারা আমাদের এই প্রোগ্রামটা শুনছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।
আহ, ধন্যবাদ আপনাদের, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার অনুষ্ঠান শুনেছেন। পরবর্তীতেও যারা অনুষ্ঠান শুনবেন তাদেরকে শুভেচ্ছা। আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকবেন। আহ, উম, আগামী সপ্তাহে আবার নতুন সংবাদ নিয়ে, নতুন আহ, অতিথি নিয়ে আবার বিশ্লেষণ করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।